5 আগস্টের পর প্রথমবারের মতো মন খুলে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফাটালেন বোমা, সতর্ক করে দিয়েছেন মব ভায়োলেন্সের নায়কদের। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি দিয়েছেন স্পষ্ট বার্তা। ক্ষোভ ঝেড়েছেন পিলখানা হত্যার বিচারে দণ্ডপ্রাপ্তদের মুক্তি দেওয়ার পদক্ষেপে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার থামিয়ে দিয়ে বলেছেন ফুল স্টপ। পুলিশ সহ দেশের বাহিনীগুলোকে আন্ডারমাইন না করার কথা বলেছেন। দেশের বিবাদমান পক্ষগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, কাদা ছোড়াছুড়ি চলতে থাকলে দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধানের বক্তব্যের বিভিন্ন দিক জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের বিশ্লেষণে সেনাপ্রধানের বক্তব্যে 4টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 1. পিলখানা হত্যাকাণ্ড ও তা নিয়ে অপপ্রচার। 2. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। 3. পুলিশ সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আন্ডারমাইন না করা। এবং সবশেষ, ডিসেম্বরের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করা। শুরুতেই তিনি প্রশ্ন তোলেন পিলখানার ঘটনায় দণ্ডিতদের মুক্তি দেওয়ার সাম্প্রতিক তৎপরতা নিয়ে। দর্শক, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের দাবি জোরালো হয়। গত 19শে ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। 15.5 বছর আগের এই হত্যাকাণ্ড পুনর্তদন্তে গত 24শে ডিসেম্বর আল্লামা ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিন সময় বেঁধে দেয় সরকার। এরই মধ্যে গত 19শে জানুয়ারি পিলখানার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পায় 178 জন আসামি। এ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনদের মধ্যে। অন্যদিকে নতুন তদন্ত কমিশনকে প্রতিবেদন দিতে বেঁধে দেওয়া 90 দিনের মধ্যে পার হয়ে গেছে 60 দিন। এমন অবস্থায় পরিষ্কার বার্তা দিলেন সেনাপ্রধান। তিনি বললেন, আমি চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এত দিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান বিগত 16 বছর ধরে চলা বিচার কার্যক্রম নিয়ে কোনো ধরনের সন্দেহ না তোলার কথা বলেছেন। বিচারের ক্ষেত্রে প্রহসনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। পিলখানার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সম্পর্কেও সতর্ক করেছেন সেনাপ্রধান। বলেন, বটম লাইন হচ্ছে, আমাদের চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। দর্শক, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা ধরনের বক্তব্য নানা পক্ষ থেকে উঠে আসছে। সবশেষ 15 ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ ও আন্তর্জাতিক চক্রান্তের উপর চাপিয়েছিলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান অনেকবার আপনারা শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, কিছু মনে করবেন না, আজকে একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা আপনারা যদি গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না দেশের। তবে এই আপনারা বলতে কাদের বুঝিয়েছেন সেটি সেনাপ্রধান সরাসরি তার বক্তব্যে বলেননি। সেনাপ্রধান পরিষ্কার করে বলে দিয়েছেন তার ও তার বাহিনীর কি লক্ষ্য। বলেছেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা।
I had enough was last 7-8 months. I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। সেনাপ্রধান কথা বলেছেন দেশের সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য দায়ী করেছেন বিভেদ ও হানাহানিকে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের বিচারের নামে আইন শৃঙ্খলা বাহিনীকে বিপর্যস্ত করে তোলারও কড়া সমালোচনা করেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষেধাগারে ব্যস্ত। বক্তব্যে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বাহিনী ও সংস্থার নাম উল্লেখ করে এগুলোকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদির তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশন গুলো যদি আন্ডারমাইন করে, আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। দর্শক, পুলিশ বাহিনীর বিরুদ্ধে সরকার একাধিক উপদেষ্টাকে আমরা সরাসরি বক্তব্য দিতে দেখেছি। আইন উপদেষ্টা 27 জানুয়ারি বলেছিলেন, বর্তমান পুলিশের শতকরা 80 জনই আওয়ামী লীগ আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, পুলিশের মধ্যে নৈতিক অবস্থান ফিরে আসেনি। সাম্প্রতিক সময়ে অনেকে সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সেনাবাহিনীকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। সেনাপ্রধান কঠোর বার্তা দিয়ে বলেছেন, আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিজিবি আছে, আমার আছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েট, আমি 30,000 সৈন্য দিয়ে কিভাবে এটা পূরণ করব। 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে, এটা দিয়ে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি। এখানে সে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে, সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা নিজেরা এগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা সম্পর্কেও সতর্ক করেছেন সেনাপ্রধান। বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। আমরা সেনাপ্রধানের বক্তব্যে আগামী নির্বাচন সম্পর্কেও সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। জেনারেল ওয়াকারুজ্জামান সাব জানিয়ে দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হতে হবে অবাধ এবং সব দলকে নিয়ে। ডিসেম্বর বা এর আশেপাশে নির্বাচন আয়োজনের পক্ষে তিনি। বিষয়টি একাধিকবার প্রধান উপদেষ্টাকে জানানোর কথাও পরিষ্কার করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, আমরা দেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে সে সমস্ত সংস্কার করা প্রয়োজন। অবশ্যই সরকার সেদিকে খেয়াল রাখবে। আমি যতবার এ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, he completely agrees with me. There should be a free, fair and inclusive election and the election should be within December or close to that, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, সেনাপ্রধান যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, তা করতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সাম্প্রতিক অবস্থান থেকে সরে আসতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের অর্থ হলো সকল দল ও মতের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন। কিন্তু দর্শক, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য প্রথম বৈঠকে জাতীয় পার্টিকে ডেকেছিল প্রধান উপদেষ্টার দফতর, কিন্তু দ্বিতীয় বৈঠকের আগে থেকে বৈষম্য বিরোধীরা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়। তারপর থেকে জাতীয় ঐক্যের নামে যেসব বৈঠক প্রধান উপদেষ্টা কার্যালয়ে হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের বেশিরভাগ দলকে ডাকা হয়নি।
উল্টো জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দেয় সরকার সমর্থকেরা। আবার 8ই আগস্টের পর শুরুর দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়নি, বরং ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে সরাসরি মন্তব্য করেছিলেন। তবে বৈষম্য বিরোধীদের দাবির মুখে ব্রিগেডিয়ার সাখাওয়াত মন্ত্রণালয় হারালে উপদেষ্টা আসিফ নজরুল রাতারাতি নিজের মত পাল্টে ফেলেন। 19 অক্টোবর মাহফুজ আলম তার 4 দিন পর তাতে যোগ দেন নাহিদ ইসলাম আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা দেন। 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই। তবে 18 নভেম্বর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বিপরীত কথা বলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার কারণ হিসেবে বিএনপির আপত্তির কথা জানান। তবে হঠাৎ করে নতুন বছরে আমরা ডক্টর ইউনূস সরকারের মতিগতি পাল্টে যেতে দেখেছিলাম। 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। 25 জানুয়ারি দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম সরকারি টাকায় চাঁদপুরের হাজীগঞ্জের জনসভায় একই কথা বলেছিলেন। 2 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ মতাদর্শে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ 19 ফেব্রুয়ারি আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করার কথা বলেছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এমন অস্বাভাবিক রকমের অস্থিরতা আমরা সরকারের উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা দল নিষিদ্ধের ব্যাপারে সরাসরি নেতিবাচক মত দিয়েছেন। সবশেষ সেনাপ্রধান বললেন ইনক্লুসিভ নির্বাচনের কথা। প্রশ্ন হলো সরকার এখন কি করবে, কোন ফরম্যাটে ইনক্লুসিভ নির্বাচন করবেন? সেনাপ্রধান অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার ভাষায় তার নিয়োগকর্তার ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার গত আগস্ট থেকে সরকারের কাছ থেকে নানা ধরনের প্রকাশ্য সুবিধা পেয়ে যাচ্ছে। দল গঠনের জন্য এক উপদেষ্টা পদত্যাগ করলে তার সহযোগী 2 উপদেষ্টা এখনো সরকারে রয়ে গেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাত্রদের হাতে রেখে কিভাবে নিরপেক্ষ নির্বাচন করা হবে সেটি বোধগম্য নয়। আবার সরকার অংশ না হয়েও সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্তে অংশ নিচ্ছে একমাত্র বৈষম্য বিরোধীরাই। এমন ঘনিষ্ঠ সম্পর্ক দেখে যে কেউ প্রশ্ন রাখতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের নিরপেক্ষতা নিয়ে। এমন প্রশ্ন ইতিমধ্যে উঠেছে। সরকার নির্বাচন দেরিতে দিচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে যাতে সুবিধা দেয় সেজন্য। সেনাপ্রধান বিভিন্ন পক্ষকে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ করতে বলেছেন। কড়া বার্তা দিয়ে বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই সতর্ক করার কথাটি তিনি 2 বার বলেছেন। বক্তব্যের শেষ ভাগে মন খুলে সব কথা বলে ফেলার কথা জানান জেনারেল ওয়াকারুজ্জামান। হাসি মুখে তিনি বলেন এতদিন যে কথা মনের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলে মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। দর্শক, আমাদেরও মনে হচ্ছে বর্তমান ও আগামীর অনেক কিছুরই ইঙ্গিত খোলামেলা দিয়ে দিয়েছেন সেনাপ্রধান, যেটি অন্তর্বর্তী সরকারের জন্য অনেক দিক থেকেই বিব্রতকর। সেই সঙ্গে বড় ধরনের চাপের মুখেও পড়লেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।